নেহারা সবাই রান্নাঘরে ব্যস্ত, সাথে আছে আরুফিয়া আর মোহনা। আজ বড়দের কাউকে ঢুকতে দেয়নি সেখানে, তাই সব আয়োজন করছে। দুপুর তো হতে চলো, দুপুরে খাবারের আয়োজন চলছে। বিয়ে সংক্রান্ত আলোচনাও প্রায় শেষের পথে। দুপুরে খাওয়া দাওয়ার পর খানিক জিরে তাসফিকরা বেরিয়ে পড়বে বিকেলের মধ্যে। সেভাবেই সবটা প্ল্যানিং করা হয়েছে। আজ অক্টোবরের 13 তারিখ, বিয়ের তারিখ ঠিক করা হয়েছে 1 নভেম্বরে। হাতে 17 দিন বাকি এখনো। এই দিনগুলোর মধ্যে বাকি আয়োজনও ধীরে সুস্থে করা হয়ে যাবে। বেশ ধুমধামের সহিত বিয়ে হবে। নবনির্বাচিত সিটি কর্পোরেশন মেয়র তাসফিক ওয়াসিমের বিয়ে বলে কথা, তাও শেখ মঞ্জিলের বড় মেয়ের সাথে। ধুমধাম না করে হলে চলবে? দুপুর 11টার মধ্যে নেহা মেহমানদের সব আয়োজন শেষ। এক রকমের পদ রান্না করেছে তারা, যদিও সবটা নেহাই করেছে। এই কয়েক মাসে এলমার থেকে সে বহু রান্না শিখেছে। বাকিরা কেটে কুটে ধুয়ে এগিয়ে দিয়ে সহায়তা করেছে। ওরা সবাইকে খেতে ডাকলো। লিভিং রুমে উপস্থিত পুরুষেরা অবশেষে আড্ডা ছেড়ে উঠল। ডাইনিং রুমে বিস্তৃত বিশাল ডাইনিং টেবিলে খেতে বসলো। 12 জনের বিশাল ডাইনিংয়ে প্রথমে বসলো অনুর বাবা, 2 মামা, হবু শ্বশুর শাশুড়ি, তাকবীর, তার স্ত্রী হুমায়রা, তানি, তাসফিক, আবির, জায়ান। আর একটা চেয়ার খালি ছিল। সকলে জোড়াজড়িতে মেয়েরা বসলো তাতে। বাকিরা খাবার পরিবেশনে সাহায্য করলো, বাদ যায়নি অনুও। সে নিজ থেকেই এগিয়ে এসে সবাইকে পরিবেশন করে দিয়েছে বেশ সুন্দরভাবে। তাইয়া আবার হবু পুত্রবধূর কাজে বেশ খুশি হয়েছেন। তা তার পরিতৃপ্ত চোখ মুখ দেখলেই যে কেউ বলতে পারবে। ওদের খাওয়া দাওয়া শেষে খানিক বিশ্রাম নিতে যায়। তাসফিক আর জান আবিরের সাথে আবির রুমে যায়। বাকিদের গেস্ট রুমগুলো খুলে দেওয়া হয়। বাকি মেয়েরাও খেতে বসে পড়ে একসাথে। কিছুক্ষণের মধ্যে খেয়ে সবকিছু গুছিয়ে ওরাও যায় খানিক জিরোতে। তাসফিকরাও এসেছিল 11টার পর। এরপর থেকে সবারই এদিক ওদিক ছোটাছুটি। মোহনা আরও যায় আরুর ঘরে, আর নেহা ফিয়া যায় অনুর ঘরে। অনুরা কিছুক্ষণ গল্প করে একসাথে। নেহা আর ফিয়া মিলে ওকে প্রচুর পচে হবু নেতার নেত্রী বলে হাসি মজায় বেশ কিছু সময় কাটিয়ে দেয়। এর মধ্যে আরও ঘরে আসে, জানে অনুকে তৎক্ষণাৎ সাথে যেতে। অনু ভেবেছে নিশ্চয়ই কিছু ঘটেছে, তাই অনু খানিক বিচলিত স্বরে শোধায়, কি হয়েছে? কারো কিছু হয়েছে রে আরু? আরও জবাব না দিয়ে মিটিমিটি হাসে। নেহাও জিজ্ঞেস করে আরুকে। তখন আরও অনুকে টিপ্পনি কেটে জবাব দেয়, আপায়ের নেতা আপাইকে ডেকেছে, খানিক রাজনৈতিক আলাপ তো প্রেমালাপ করবে। ওর বলতে দেরি, বাকিদের হো হো করে হেসে উঠতে দেরি হয় না। উপস্থিত হয় মোহনাও। সে হেসে বলে, যাও যাও অনু আপাই, তাসফিক ভাইয়া বোধহয় নির্বাচনে জয়লাভের জন্য এত ছটফটানি যতটা এখন তোমার সাথে একান্তে সময় কাটানোর জন্য ছটফটাচ্ছে। ছোট বোনেদের মুখে এমন কথা শুনে অনু লজ্জায় মিয়ে গেল। বাকিরা হাসলো ওকে লজ্জা পেতে দেখে। নেহা বিছানা থেকে উঠে এসে অনুর কাঁধ জড়িয়ে ধরে বলল, এই, তোরা আমার ননদিনীকে এভাবে লজ্জা কেন দিচ্ছিস? হ্যাঁ? অনু সহমত জানিয়ে মিনমিন করে বলল, ঠিক বলেছিস ভাবি, দেখো না কিভাবে বলছে। ফিয়া বলল, যা সত্যি তাই তো বলছে। আমি কিন্তু লিভিং রুমে দেখেছি তোমাদের দুজনকে, কি করছিলে দুজন সেটাও দেখেছি। ফিয়ার কথা নেহা শুধাই, কি করছিল রে ওরা? আরে আরে দেখছিল একে অপরকে। অনু আপাই যা একটু কম দেখছিল, কিন্তু তাসফিক ভাইয়া মানে জিজুর কথা কি বলবো। উনি বোধহয় পারে না সবাইকে ভাগিয়ে আপাইকে একা চোখের সামনে বসিয়ে রাখতে। অনু লজ্জা পেল ফিয়ার কথায়। সত্যতা আছে ওর কথায়। সে দেখেছিল আরে আরে তার নেতাকে খানিক পর পর। যদিও লজ্জা লাগছিল, তবুও ঘোমটার আড়ালে দেখেছিল সে। কিন্তু নেতাও যে তাকে এভাবে দেখেছিল সেটা সে জানে না। তার ভীষণ লজ্জা লাগছে। ইস, ছোট বোনগুলো সব খেয়াল করেছে আর এখন তাকে পচাচ্ছে। নেহা তাড়া দিয়ে বলল, হয়েছে, এবার থাম সকলেই। ওর এবার যাওয়া উচিত। না জানি অরুষ সে কত তরপাচ্ছে। বলেই অনুর দিকে চেয়ে চোখ টিপ দিল। অনু নেহার মাথায় চাপড় মেরে বেরিয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য ছাত্তার নেতা। ও বেরোতেই বাকিরা আবারও হেসে উঠল। সকলে মিলে আবারও মেতে উঠল আড্ডায়। সাথে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তাসফিক এসেছে বেশ কিছুক্ষণ হচ্ছে। আবিরের ঘরে ছিল আবির আর জায়ানের সাথে। 3 বন্ধু মিলে বেশ কিছু সময় আড্ডা দিল। এরপর আবির কথা তুলল ভার্সিটি নিয়ে। সেদিন প্রিন্সিপাল স্যার কল দিয়েছিল তাকে। সেই বিষয়ে জায়ানকে বলল, যদিও জায়ানকেও জানিয়েছে প্রিন্সিপাল।
সেই একই অফিসিয়াল বিষয়ে। যখন তারা দুজন কথা বলছিল তখন বোর ফিল করছিল তাসফিক, তাই আবির আরুকে ডেকে তাসফিককে একটু ছাদটা ঘুরিয়ে আনতে বলল। তখন আরুকে নিয়ে ছাদে এসেছিল তাসফিক। ছাদে উঠতে তাসফিক বেশ অস্বস্তি নিয়ে আরুকে বলল সে একটু কথা বলতে চায় অনুর সাথে, কিন্তু সে যতটা দ্বিধা নিয়ে বলেছিল আরু ততটা উচ্ছ্বাসিত হয়ে সে জানালো তাতে। তাসফিক ভেবেছিল হয়তো কিছু মনে করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে আরও তাকে অপেক্ষা করতে বলে অনুকে ডাকতে চলে যায়। সেই থেকে তাসফিক অপেক্ষমান তার অনুর জন্য। বিকেল হওয়ার পথে পাখিদের কুজন কানে ভাসছে, গায়ে লাগছে মৃদু মন্দ বাতাস। রোদের প্রখরতা কমে এসেছে, সাদা পেঁজা তুলোর মতো মেঘেদের সাথে পাল্লা দিয়ে গাছের ডালপালার ছায়া দিচ্ছে সর্বত্র। তাসফিক আশপাশ চোখ বুলিয়ে দেখছে শেখ মঞ্জিল। এর আশেপাশে তেমন কোনো বাড়ি নেই, যা আছে বেশ দূরত্বে। দোতলা এই বাড়িটি অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। বাড়ির সীমানার চারপাশে প্রাচীর তোলা। বাড়ির সামনে পেছনে বাগান আছে, সারি সারি ফুল গাছ লাগানো, সাথে বাহারি লতা পাতায় শোভা পাচ্ছে চারদিক। বাগান বিলাসও আছে গেটের কাছে। বাড়ির সুন্দর দেখতে লাগছে ফুল সমেত গাছগুলো। সে এসবই দেখছিল চুপচাপ এক ধ্যানে। ধ্যান ভাঙল কারো চুরির রিনঝিনি শব্দে। বুঝতে বাকি রইল না তার হৃদয় হরণী এসেছে। ঠোঁটের কোণে উদয় হলো মিষ্টি হাসির ছটা, তবে ঘুরল না পিছু। ঠাই ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে সামনে তাকিয়ে রইল। ছাদের প্রবেশদ্বারে অনু দাঁড়িয়ে, মুখে তার দ্বিধার ছড়াছড়ি। তার লজ্জাও লাগছে, সাথে পা যেন আটকে গেছে সেথায়। নাড়ানো তাই, গলার স্বর যেন বসে গেছে, মুখ ফুটে বের হচ্ছে না একটা ধ্বনিও। অনুর হুট করে খুব অসহায় লাগলো, সাথে খানিক রাগ হলো নেতার উপর। সে কি পারতো না পিছু ঘুরে তাকাতে, পারতো না চিরায়ত স্বরে অনুকে কাছে ডাকতে? মনে রইল দুজনই, না অভিমানী অনু নড়ল আর না তাসফিক পিছু হলো। বেশ খানিকক্ষণ সেভাবেই চলো। তাসফিক সেভাবেই বলল, কোলে করে আনা লাগবে আমার হবু মিসেসকে। বলেই পিছু হলো। অনু চোখ তুলে চাইল, চোখে পড়ল চোখ। তাসফিক চোখ টিপ দিল। অনু চোখগুলোকে বড় বড় করে চাইল, হাসলো তাসফিক। গাঢ় করলো চোখের চাহনি, নিমিষে বদলে গেল সব কিছু। তাসফিক নীলরঙা শাড়িতে এলোমেলো খোপায় অনুকে আপদ মস্তক পর্যবেক্ষণ করলো। আরও আড়ষ্ট হলো এমন চাহনিতে, খেই হারালো যেন। আরক্তিম হলো কপলদয়, দৃষ্টি হয়ে পড়ল এলোমেলো। তাসফিক এগুলো মন্থর গতিতে অনুর সামনে এসে দাঁড়ালো নিমিষেই। নির্দ্বিধায় হাতের ভাঁজে নিল অনুর মেঝেতে গড়িয়ে পড়া আঁচলে বাড়তি অংশ। আড়ষ্ট অনু এতে আরও আড়ষ্ট হলো, খামছে ধরল শাড়ি। এলোমেলো হলো শ্বাস প্রশ্বাস, একটু কেঁপে উঠল বোধহয়। তাসফিক তোয়াক্কা করলো না সেসব, নিজের মন মতো করেই সেই আঁচল দিয়ে ঘোমটা টেনে দিল অনুর মাথায়, যেমনটা অনু সকালে দিয়েছিল। অনুর কেমন মিশ্র অনুভূতি হলো, চোখ বুজে নিল সে তৎক্ষণাৎ। তাসফিক নিঃশব্দে হাসল, অতঃপর ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে আওড়ালো, এবার বউ বউ লাগছে না, শুধু বউ না আমার বউ লাগছে। এহেন বাক্য কর্ণগোচর হতেই অনু লজ্জায় আরো মিয়ে গেল। তাসফিক নিজের দুই হাতের আজলাই নিল অনুর লজ্জায় রক্তিম কপলদয়। প্রথমবারের মতো অধিকার নিয়ে নিজের রুষ্ট পোষালে অষ্টপুটে ছুঁয়ে দিল অনুর মসৃণ ললাট। বেশ সময় নিয়ে কারো স্পর্শ দিল সেথায়। আর অনু সে তো শ্বাসরুদ্ধকর অবস্থায়, যেন শ্বাস নিতে ভুলে গেছে। তাসফিক তখনও তার কপালে অধর চেপে ওখানে ঠোঁট ছুঁয়ে রেখে ফিসফিসে বলল, আমার অভিমানী অনুর কি আবার অভিমান জমেছে মনের কোণে? অনু উত্তর দিল না। দেবে কিভাবে? সে যে এই অল্প ছোঁয়াতেই বেসামাল হয়ে পড়েছে, আটকে গেছে গলার স্বর। তার ভেতরে যে কি চলছে সেটা শুধু সেই জানে। হাজারো প্রজাপতি ডানা মেলে উঠছে, সে শব্দ পাচ্ছে তাদের ডানা ঝাপটানোর। কানে কাছে বোধহয় ঝিঝি পোকারাও ডাকছে। তার সমস্ত সত্তাই বোধহয় দুলছে নেতার সান্নিধ্যে। তার খানিক স্পর্শে তাসফিক হয়তো নৈশব্দ বুঝে নিল সবটা। তাই একটু পর আলগোছে ছেড়ে দিল অনুকে তার বাঁধন থেকে। খানিক দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আবারও আপদমস্তক দেখল অনুকে। দেখল অনুর লজ্জায় অবনত মুখশ্রী। তাসফিক অনুর হাত টেনে নিল নিজের হাতের তালুতে। অনুর হাত নিয়ে দেখল তার পরনো আংটিটা। কিয়ৎক্ষণ দেখে চুমু খেল সেখানেও।
তারপর হাতের উল্টো পিঠে বেশ কয়েকটা স্পর্শ দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অনুর হাতের দিকে চেয়ে বলল, এটা যখন পড়াচ্ছিলাম খুব করে এভাবে শুয়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু সবাই ছিল তখন। এখন তো কেউ নেই, তাই আর আটকাতে পারিনি নিজেকে। বলে অনুর মুখের দিকে চাইল। অনুর দৃষ্টি তখনও নত। সে তাসফিকের কথার প্রেক্ষিতে বলল না কিছুই। তাসফিক অনুর দিকে খানিক ঝুঁকে বলল, কথাই তো বলছেন না দেখি। আর কিন্তু 17 দিন, এরপর দেখব কিভাবে এত নির্লিপ্ত চুপচাপ থাকেন আপনি। এরই মাঝে টোকা পড়ল ছাদের দরজায়। মোহনা উকি দিয়ে পড়ল। চোখ ঢেকে রেখে তাকাচ্ছি কিন্তু। যদিও তাসফিক অনু খানিক দূরত্ব নিয়ে দাঁড়িয়েছিল, তবুও মোহনার আওয়াজ পেয়ে তাসফিক আরও দু কদম পিছিয়ে দাঁড়ালো। তারা দুজনই হাসল মোহনার কথায়। দুষ্টামি করছে মেয়েটা। তাসফিকও দুষ্টামির স্বরে জবাব দিল, এখানে চোখ ঢেকে রেখে তাকানোর মতো কিচ্ছু হচ্ছে না শালিকা। তুমি চাইলে চোখের ওপর থেকে হাত সরিয়েই তাকাতে পারো। তাসফিকের কথাটা গণগোচর হতেই মোহনা চোখের উপর হাত থেকে সরালো। সে এতক্ষণ হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে দেখছিল। হেসে এগিয়ে এসে দাঁড়ালো অনুর পাশে। তাসফিকের উদ্দেশ্যে বলল, আমি তোমার ভাবিও হই কিন্তু জিজু। তাসফিক সায় জানিয়ে বলল, তার বলতে তোমাকে কি ডাকা যায় বলো তো? খানিক ভেবে তাসফিক শুধালো, ভাবি শালিকা একসাথে ডাকবো না হয়? চলবে? মোহনা হেসে মাথা দুলিয়ে বলল, তা চলবে, তবে এখন চলুন, ডাকছে নিচে। সায় জানালো। দুজন প্রস্থান করলো ওখান থেকে। বিকেল তো হয়ে গেছে। তাসফিকদের যাওয়ার সময় হয়ে এসেছে। তবে যাওয়ার আগে তাসফিক তার হবু বউটিকে আরেকবার দেখতে ভুলো না। শুনছ ফিহু, তোমার অপেক্ষার প্রহর বোধহয় খুঁজলাম। তুমি মেয়েটাকে না খোঁজার কথা বলার পরও খুঁজে গেছো আমাকে। আমি তো বলেছি আগে, আমি না চাইলে তুমি কবু খুঁজে পাবে না আমাকে। তবে সময় বোধহয় এলো আমাকে তোমাকে ধরা দেওয়ার। আমি জানি ফিহু, এই কটা দিন তুমি খানিক হলেও তার পেয়েছ। বিশ্বাস করো, তুমি ভীষণ ভালোবাসলে ওই প্রথম তোমার ছটফটানো আমার ভীষণ প্রশান্তি দিয়েছে। কারণ সেটা আমার জন্য ছিল। ওখানেই আমার সন্তুষ্টি। স্বার্থপরের মতো শোনালেও এটাই সত্যি। আমি ভীষণ স্বার্থপর ফিহু, শুধু তোমার ক্ষেত্রে। খুব শীঘ্রই দেখা হচ্ছে। জানি অনেক অপেক্ষা করেছ, আরেকটা অপেক্ষা করো প্লিজ। পরিশেষে বলবো, ভীষণ ভালোবাসি তোমায়। হেথি, পরিতৃপ্ত আমিটা। পেরিয়েছে প্রায় 2 সপ্তাহের মতো সময়। অনু তাসফিকের বিয়ের আর দিন 3 বাকি। কাল বাদে পরশু হলুদ। দুই বাড়িতে বিয়ের আমেজ। এই কয়টা দিন ফিয়া ব্যস্তই ছিল বলা চলে। তবে ঠিকই মনে করে ক্ষীণ আশা রয়ে গিয়েছিল। সুপ্ত অনুভূতি অন্তরাল থেকে গিয়েছিল। নিজের অগোচরেও ছটফটিয়ে গিয়েছিল। তবে তা আজ কমল বোধহয়। বিকেলে ঘুমিয়েছিল ফিয়া। ঘুম থেকে ওঠার পরপরই মোহিত এলো একটা পার্সেল নিয়ে। বলা চলে সেই ডেকে তুলেছে তাকে। সদ্য ঘুম থেকে জাগ্রত ফিয়ার বিরক্তি তখন প্রবল। কিন্তু যখন চোখ পড়ল মোহিতের হাতে, তখন ভীষণ অপরিচিত মোড়ককে। পার্সেলটি চিনতে একটু ভুল হয় না। সদ্য ঘুম ভাঙ্গা এলোমেলো মস্তিষ্কের ফিয়ার বিরক্তিরা যেন কর্পূরে নাই উড়ে গেল। ফিয়া মোহিতকে অবাক করে তা এক প্রকার কেড়ে নেয় পার্সেলটা তার হাত থেকে। তারপর বিছানার উপর রেখে তাকে কিছু বলার সুযোগ নেয় দিয়ে জোর জবরদস্তি করে বের করে দেয় রুম থেকে। মোহিত বার কয়েক ডেকে কি হয়েছে জানতে চায়, তবে সাড়া দেয় না ফিয়া। মোহিত ফিয়ার অদ্ভুত কর্মকাণ্ডে ভীষণ অবাক হলো। মিনিট 2 ঠায় দাঁড়িয়ে থেকে নিজ কাজে চলে যায়। সে আবার জুনিয়র জ্যান, সব কিছুতে বলা চলে তার কৌতূহল কম। মোহিতের সারা শব্দ না পেয়ে ফিয়া বুঝে যায় সে চলে গিয়েছে। দরজার কাছ থেকে ফিয়া হাত ছেড়ে আসে বিছানার কাছে, তুলে নেয় হাতে পার্সেলটা। প্রতিবারে নেই একইভাবে বইয়ের ভাজি চিরকুট সহ পার্সেলটা এসেছে। ফিয়ার সময় নেয়নি, সাথে সাথেই খুলেছে পার্সেলটা। এক প্রকার টানা হিসে করে ছিঁড়েছে। বইয়ের ভাঁজ থেকে সফেদ রঙা চিরকুটটা নিয়ে অবলীলায় বিছানায় ছুঁড়ে ফেলেছে বইটা। তার যেটা প্রয়োজন সেটা তো পেয়েছে, আর বইয়ের কি দরকার। এরপর চিরকুটের ভাঁজ খুলে পড়ল সফেদ কাগজে কালো কালিতে গুটি গুটি অক্ষরে লেখা অক্ষরগুলো। সাজানো শব্দের বাক্য দিয়ে কারোর অনুভূতিগুলো ভীষণ যত্ন নিয়ে একটু একটু করে পড়ল ফিয়া। একবার না বেশ কয়েকবার সে পড়ল। লোকটা বলেছে ফিয়ার অপেক্ষার পর ঘুষল বোধ হয়ে। তবে কি ধরা দিবে? নিজ ইচ্ছায় দেখা দিবে ফিয়াকে, কিন্তু কখন সেটা তো বলল না। তবে এইটুকুতে ফিয়া ভীষণ খুশি, লোকটা দেখা পাবে সে। আচ্ছা, তখন সে কি করবে? এসব উল্টাপাল্টা নানা ভাবনা এলো ফিয়ার মাথায়। হৃদস্পন্দনে বেগ বাড়ল।
ফিয়া চিরকুটটা বুকে চেপে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। এভাবেই বহু সময় কাটলো। ফিয়া চিরকুটটা চোখের সামনে তুলে ধরল, কিছুক্ষণ তাকিয়ে রইল চিরকুট পানে। এরপর আবারও বিড়বিড়ে আওড়াতে থাকলো তাদের। অমানিসায় ছেয়ে গেছে প্রকৃতি, সূর্যের আলো অস্তমিত হয়েছে বহুক্ষণ আগেই, নেমেছে রজনী। পাখিরা সেই কবেই নিড়ে ফিরে গেছে, আপাতত তাদের কলতান নেই। তবে মনোযোগ সহকারে বাহিরে কান পেতে রাখলে খানিক ঝিঝি পোকার ডাক কানে ভাসছে, শিয়ালের ডাকও ভাসছে মৃদু সুরে। আশেপাশে হয়তো ঝোপঝাড়ও আছে, যেতেই ঘাপটি মেরে বসে শিয়াল ক্ষণে ক্ষণে এমন বিষাদের সুর তুলছে। বিয়েবাড়ির কলরব বহু আগেই থেমেছে। ক্লান্ত সবে সারাদিনের পর সবারই বিশ্রাম আর ঘুম প্রয়োজন। আত্মীয় স্বজনরা কেউ কেউ থেকে গেছে, কেউ কেউ তো নিজ আবাসে ফিরে গেছে। যারা আছে এতক্ষণে তারও বোধহয় নিদ্রাই রত। পুরো বাড়ি নীরব নিস্তব্ধ, খালি জাগ্রত এক মানবী চোখে তার আকুল অপেক্ষা। নভেম্বরের সূচনা, শীত আসার মুহূর্ত, তবুও বেশ গরম পড়ছে। এই যে পরনে ভারী বেনারসি শাড়িটা, পরিহিত গয়নাগাটি, সাজসজ্জা, এসব যেন গরমের তীব্রতা আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সে কখন থেকে সেসব পরে থাকতে থাকতে গা চুলকাচ্ছে, কেমন হাঁসফাঁস লাগছে ভেতরে, অস্থিরতা অনুভব হচ্ছে। একাধারে ঘন্টা দুয়েক বসে থাকতে থাকতে কোমর ব্যথায় সঞ্চার হয়েছে, পা দুটো কেমন ঝিমঝিম করছে। অনু বারে বারে দেওয়ালে আটকানো বিশাল ঘড়িটার দিকে নজর দিয়েছে। এ নিয়ে কয়েকশো বারও বেশ বেশি সে এই কাজটা করেছে, তবুও তাকাচ্ছে, সময় যেন কাটছেই না। ঘড়ির কাঁটা 12:30টার কাছাকাছি। অনু শুধু ঘড়ি নয়, পুরো রুমটাই চোখ বোলানো শেষ, মুখস্থ হয়ে গেছে যেন ঘরের কোথায় কি আছে। বিছানার চাদর থেকে শুরু করে জানালার পর্দা, মেঝের টাইলস থেকে শুরু করে ঘরের প্রতিটা আসবাব অনুর মানুষ স্পটে একেবারে গেঁথে গেছে। এতবার দেখেছে সে। যদিও তাসফিকের রুমটা বিশাল বড় হলেও খুব সাধারণ ডিজাইনের। বিশাল রুম হলেও খোলামেলা দেখতে, কারণ ঘরের তুলনায় আসবাবের সংখ্যা কম, মানে যা না হলেই নয় তাই আছে। এই যেমন বিশাল কিং সাইজের ডাবল বেড, একটা ড্রেসিং টেবিল, ওয়াল অ্যাটাচড 2টা কাবার্ড, কাউচ, 2টা বেডসাইড টেবিল আর কয়েকটা শোপিস রাখার তাক আছে। তবে আসবাবপত্র হতে শুরু করে ঘরে ব্যবহৃত প্রতিটি শোপিস দেখে তাসফিকের রুচি কতটা উন্নত তা আন্দাজ করা যায়। পুরো ঘরের দেওয়াল জুড়ে বিশাল বিশাল সব পেন্টিং। তাসফিকের ছবি তেমনই, যা কয়েকটা আছে কেউ না কেউ সাথে আছে তার, হয়তো ফ্যামিলি নিয়ে, নয়তো বন্ধু বান্ধব নিয়ে। যত বন্ধু বান্ধবদের তেমন চিনে না অনু, খালি তার ভাই আর জায়ন বাদে। বাইকটা অনুর আন্দাজ, সিঙ্গেল ছবি একটাও নেই। আচ্ছা, লোকটা কি তবে ছবি তুলতে পছন্দ করে না? অনু এসবই দেখছিল চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। সময় তো কাটাতে হবে। এদিকে ক্লান্তিতে অনু ঘুমও পাচ্ছে ভীষণ। সারাদিন শরীরের উপর যা ধকল গিয়েছে, ঘুম পাওয়ারই কথা। মানুষের শরীরটা যে আরাম প্রিয়, কিন্তু সে একেবারেই ঘুমাবে না। মূলত ঘুমাতে চায় না সে, অন্তত নেতা আসার আগে তো কিচ্ছুতেই না। সে আসুক, দেখুক তাকে, দুটো কথা বলুক, তারপর বাকিটা। বিয়ের মুহূর্তে সে তো অর্ধচেতন ছিল বলা চলে। সবটা যেন ঘোরের মাঝেই হয়েছে, কবুলও সেভাবেই পড়েছে। তারপর তার সে কি কানা, সবই কি ছেড়ে আসতে সে কি কষ্ট দেখেনি সে তার শুভ্র পায়জামা পাঞ্জাবি পরিহিত সদ্য বিয়ে করা বরকে ঠিকভাবে। গম্ভীর মুখে ধারালে আদলে নেতাকে বর বেশি কেমন লাগছিল সে দেখেনি ভালোভাবে। এরপরে তো এখানে আসার সময় গাড়িতেও তেমন কথা হয়নি, কারণ গাড়িতে বসেছিল অনু, তাসফিক, মাঝে ছিল তানি। মাঝ রাস্তায় তাসফিকের ফোনে কল এসেছিল পার্টি অফিস থেকে। মিহান কল করে বলল জরুরি মিটিং ডাকা হয়েছে হুট করে। তার উপস্থিতি ভীষণভাবে কাম্য ও গুরুত্বপূর্ণ সে দেয়, তাই যাওয়াটা ভীষণ জরুরি ছিল। তাই না চাইতেও যেতে হলো। যদিও বেশ কয়েকবার অনুকে সরি বলেছে, তার ভাষ্য, তার মতামত চেয়েছে, কিন্তু কেঁদে কেটে অনু যখন ভীষণ দুর্বল, মস্তিষ্ক তার এলোমেলো, এত কিছু বোঝার উপলব্ধি করার জন্য তার অনুমন তখন সায় দিচ্ছিল না। তবুও তাসফিকের কথাই ইতিবাচক মাথা তুলে সায় জানিয়েছিল। তখন সেই তাসফিকই গেল। এখন 12:30 বাজতে চল, তবুও এলো না। তাসফিক যাওয়ার পরও অনু একা ফিল করেনি গাড়িতে, কারণ তার পিছিয়ে ননদিনী বসেছিল। তার সাথে ভীষণভাবে মিশে গিয়েছে মেয়েটা অনুর সাথে। ছোট ভাবিমণি বলে আজ কি মিষ্টি করে ডাকছিল তাকে।
তোতা পাখির মতো বুলি ছোট্ট নাদুস নুদুস মেয়েটার মুখে সারাদিন যেন পাখির মতো উড়ে বেড়ায়। হাসি খেলায় সেই তো মাতিয়ে রেখেছে এই অসীম পরিবারের গম্ভীর মুখ প্রত্যেকটি মানুষটিকে। তানি 11টা অবধি তার সাথে ছিল, পরে হুমায়রা এসে নিয়ে গেল, তাও জোর করে। মেয়েটা যাবে না, খুব করে জেদ করছিল আর ছোট ভাবিমণির সাথে থাকবে। তাহিয়ার কথা শুনে রাত্রিবেলা বকা খাওয়ার ভয় পরে ঘুমোতে গেছে। এরপর অনুর আবারও একাকী অপেক্ষা। অনু ভাবল ঘটে যাওয়া বেশ কয়েক মাসের ঘটনাগুলো, তার জীবনের আমূল পরিবর্তনগুলো, নেতার আগমনে তার জীবন পরিপূর্ণ হওয়ার মুহূর্তগুলো। কত কত পরিবর্তন এসেছে তার জীবনে, তাও বেশ অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু হৃদয়ের অন্তরালে এসবই অনুর বহুল আকাঙ্ক্ষিত ছিল। অনু তা টের পায়, খুব করে টের পায়। নেতার অনাকাঙ্ক্ষিত আগমন, তার 15 ডোরে অনুকে জড়ানো, এসবই অনুর বহুল আকাঙ্ক্ষিত ছিল। খালি সে ভুল মানুষের কাছে আশা করেছিল, চেয়ে ফেলেছিল সবটা, তাই হয়তো পূর্ণতা মেলেনি। কিন্তু আল্লাহ তাকে হতাশ করেনি, তার জীবনে সবচেয়ে দামি উপযুক্ত মানুষটাকেই পাঠিয়েছে। আল্লাহর কোটি কোটি শুকরিয়া। অনুর মনে হলো, ইস, বেশ কয়েকদিন ঠিকভাবে দেখা হয়নি তাদের। সেদিন সেই যে সাথে তারা কিয়ৎক্ষণ একান্তের সময় কাটিয়েছিল, সেই থেকে আর সামনাসামনি দেখা হয়নি তাদের। তাসফিকের নতুন দায়িত্ব, পার্টি অফিসের ঝামেলা, বিয়ে তোড়জোড় সব মিলে বেশ ব্যস্ত সময় গেছে, তাই দেখা করার সময় হয়ে ওঠেনি। অনুর নেতা তো এমনিতেই ভীষণ ব্যস্ত, এখন যে ব্যস্ততা আরও বেড়েছে। নবনির্বাচিত মেয়র সে, কাঁধে তুলে নিয়েছে কত শত দায়িত্ব, তার মাসখানেকও হয়নি এখনো, ফলে সবটা গুছিয়ে উঠতে পায়নি সঠিকভাবে। এরই মাঝে বিয়ের ঝামেলাও এসে জড়ো হয়েছে, সব মিলে বেশ চাপ পড়েছে তাসফিকের উপর, দম ফেলারও জো নেই যেন। আজই যা দেখা হলো, অনু তো দেখলই না ঠিকভাবে, তাই আজ রাতে দেখবে, খুব করে দেখবে, ঘুমদের আজ ছুটি দেবে সে। অবশেষে অনুর অপেক্ষার প্রহরের অবসান ঘটল। ধ্যানমগ্ন অনুর ভাবনাচ্ছেদ ঘটে রুমের দরজা আটকানোর আওয়াজে। হুমায়রা বেরোনোর আগে রুমের দরজায় ফিরিয়ে দিয়ে গিয়েছিল। তাসফিক ফিরেছে, এখন সে দরজার ছিটকিনি আটকাতে ব্যস্ত। অনু চোখ তুলে তাকায়, নজরে আসে এক শুভ্র অবয়, নজর কাড়া কায় পুরশালী আভিজাত্য ভরপুর। তাসফিক নিজ কাজ শেষ করে ঘুরে তাকায়, নজরে আসে বিছানায় পা গুটিয়ে বসে তার দিকে অপলক চেয়ে থাকা তার নীল টুকটুকে বউটাকে। নীল টুকটুকে, হ্যাঁ তাই তো, মনে মনে আওড়াই তাসফিক। যেহেতু লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ বলে, সেহেতু তার বউ যেহেতু নীল রঙা শাড়ি পরেছে, তাই তার বউ নীল টুকটুকে। সেদিন নীল রঙা শাড়িতে অনুকে ভীষণ মায়াবী লাগছিল তার নিকট, তাই সে বিয়ের বেনারসিটা নিজে পছন্দ করে গাঢ় নীল রঙা কিনেছে, তার মায়াবিনীকে আরও একবার নীল রঙে দেখতে। এই যে এখন দেখলো, তার হৃদয় তো শীতল হয়ে গেল। সারাদিনে ঝাঁকি ঝামেলার ক্লান্তি যেন নিমিষে কেটে গেল। ওভাবেই দরজার পানে দাঁড়িয়ে সে অনিমেষ চেয়ে রইল। গায়ের সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে জবজবে হয়ে রয়েছে। আসার পথে গায়ের সাথে লেগে থাকায় ভীষণ অস্বস্তি হচ্ছিল। ভেবেছিল বাসে এসে সবার আগে শাওয়ার নেবে, ফ্রেশ হওয়া ভীষণ জরুরি, কিন্তু এখন অনুকে তার বউকে এইভাবে এই রূপে দেখে তার অস্বস্তিটা যেন কোথায় হারিয়ে গেছে। এখন তার একটু অস্বস্তি হচ্ছে না, বরং নিদারুণ স্বস্তিতে ছেয়ে গেছে ভেতরটা। পলকহীন চেয়ে রইল একে অপরের দিকে ওরা। অনু আজ লাজে রাঙ্গা হয়ে বসে নেই। আজ তাসফিকের সান্নিধ্যে তাকে দেখতে লাজুক অনু ভুলেছে তার লাজুকতা। সেও পলকহীন চেয়ে অনু ভুলে বসল যে সে নতুন বউ। তার উচিত এখন এক হাত ঘোমটা টেনে লাজে রঙ্গা হয়ে মাথা নুয়ে বসে থাকা, কিন্তু সে করছেটা কি? বইয়ের নিজস্ব বৈশিষ্ট্য আচরণ ভুলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তার বরের পানে। এমনকি কবু হয়েছে, হয়নি তো, কিন্তু অনু কি করবে? পেটের ক্ষুধার চেয়েও যে চোখের ক্ষুধা মেটানো বেশি কষ্টসাধ্য। সব তৃষ্ণা মেটানো গেলেও যে চোখের তৃষ্ণা মেটানো যায় না, কারণ তারা যে তৃষিত থাকে কাউকে এক পলক চোখের আশ মিটিয়ে দেখার জন্য। অনুর হয়েছেও তাই। সে যে চাতকে নাই বসেছিল তার নেতার জন্য, তৃষ্ণাতুর হয়ে রয়েছিল তার নেতাকে এক ঝলক দেখার জন্য। তাই অনু ভুলেছে আজ সকল লাজ ভেঙেছে নিয়ম, নিজেকে ব্যয়া করে তাসফিককে অপলক দেখে চোখের তৃষ্ণা মিটিয়েছে। যে যাই বলুক, সে তো তৃপ্ত হয়েছে, আর কি আসে যায় বাকিটাই।
তাসফিক মাথা নুইয়ে হাসলো। তার বউটাও বুঝি তার মতো আধ পাগল হলো। কেমন পলক কিনছে। তাসফিকের ভেতর দুষ্টামি চাপলো। ইচ্ছে করলো ওই নীল টুকটুকে বউটাকে একটু খেপাতে। ধীরে ধীরে তাই এগুলো বিছানার দিকে। কাছে গিয়ে দাঁড়ালো অনু, তখনও অনিমেষ পলকিন যে। তাসফিক তুষ্টু হেসে বলল, কি হে মেয়ে, একা পেয়ে চোখ দিয়ে গিলে নেবে নাকি? এক দায়িত্ববান নেতার ইজ্জত। অ্যাটলিস্ট চোখের পলক তো ফেলো, দেখো জল জমে গেছে। তাসফিকের কথাই কর্ণগোচর হতে অনু এলোমেলো দৃষ্টি ফেলে যত্রতত্র। মনে পড়ে সে এতক্ষণ লাজ লজ্জা ভুলে ট্যাপ টেপিয়ে চেয়েছিল। এসে ভেবে ব্লাসন দেওয়া গাল দুটো আরো রক্তিম হয়। এই অনু, তোমার গালে কি হয়েছে? এতক্ষণ লজ্জার শ্যাওরে ভাষা অনু হুট করে তাসফিকের এহেন পত্রিকায় থতমত খায়। চোখ তুলে তাকায় তাসফিকের পানে। সে চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে অনুর পানে চেয়ে। কিছু লেগেছে কি তার গালে? অনু গালে দুহাত দিয়ে দেখে, সবই তো ঠিকই আছে মনে হয়। সে তবুও শুধাই, কি হয়েছে? সব তো ঠিকই লাগছে। কোথায় সব ঠিক আছে? আমি স্ট্রবেরি চাষ করলাম না, অথচ আমার বিছানায় কি মিষ্টি একটা স্ট্রবেরি বসে আছে। মোটেও ঠিক নেই সব। অনু ভাবনায় পড়ে। স্ট্রবেরি চাষ, বিছানায় মিষ্টি স্ট্রবেরি, এসব কেন বলছে নেতা? পরক্ষণে ভাবতে ভাবতে অনু দুইয়ে দুই চার করে বুঝতে পারে তাসফিকের কথার ভাবার্থ। লজ্জারও আরক্তিম হয় কাল। সেই সাথে বাড়ে তাসফিকের মুখের দুষ্ট হাসিও। এখন এটা যে আরো রক্তিম হয়ে যাচ্ছে। এখন তো আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে। মুখটাকে ভীষণ অসহায় কাতর করে বলে তাসফিক, যেন সে সদ্যজাত শিশু। অনু তখনও মুখটা নুয়ে বসে রয়েছে। তার লজ্জা লাগছে ভীষণ। আজ যে তার ভদ্রলোক নেতা ভীষণ অভদ্র হবে সেটা সে বুঝে গেছে। এবার তাসফিক বিড়বিড়িয়ে বলে, তুমি আসলেই আমার চরিত্রে দাগ ফেলতে মেয়ে। ভাগ্যিস আর দেরি করিনি, ঠাস করে বিয়ে করে ঠুস করে বউ বানিয়ে নিয়েছি। অস্পষ্ট কথাগুলো অনুর কর্ণগোচর হয় না, স্পষ্টতর ভাবে। তাই সে দ্বিধান্বিত স্বরে আওড়ায়, কিছু বলছিলেন? হ্যাঁ মানে না, আসলে পাঞ্জাবিটা পরিবর্তন করা উচিত। তুমি একটু বসো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। অনু মাথা তুলে। তাসফিকা দাঁড়ায় না। প্রয়োজনীয় জিনিসপত্র পোশাক নিয়ে অবিলম্বে ওয়াশরুমে ঢুকে পড়ে। দাঁড়ালে আর ফ্রেশ হওয়া হবে না, খালি বউটাকে দেখতেই মন চাইবে। তাই এত তাড়াহুড়ো। এক্ষুনি আসছি বলো তাসফিক বেরোলো আরও 12 মিনিট 20 পরে। একেবারে কৌশল করে বেরিয়েছি ধূসররঙা টি শার্ট আর কালো ট্রাউজার পরনে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। টি শার্টের কয়েক জায়গায় ভিজেও গেছে। গলায় ঝুলানো টাওয়াল দিয়ে তাসফিক মাথা মুছতে মুছতে বারান্দার দিকে এগুলো। সে তখনও তাকায়নি অনুর দিকে। এদিকে অনুর ব্যয়া নজর এবার আরও ব্যয়া হলো। এই প্রথম পাঞ্জাবি ব্যতীত অন্য পোশাকে দেখছে সে তাসফিককে। তারপর অর্ধভেজা শরীর, ঘন লোমশ ত্বক, চুল পেয়ে গড়িয়ে পড়া পানি, গাঢ় খয়েরি ঠোঁট, ঢালো চল, সব দেখে অনুর কেমন এলোমেলো লাগছে। তার উপর তাসফিকের এত ম্যানলি হাঁটা। অনু পরপর ঢোকিল কয়েকটা, এলোমেলো দৃষ্টি দিল। অনুবোধ হয় এবার মাথা ঘুরিয়ে পড়ে যাবে তাসফিকের ওই চোখ ঝলসানো অবতারে। এমন হলে তো কাল নিউজ পেপারে ব্রেকিং নিউজ হবে। শুধুমাত্র বরের চোখ ঝলসানো রূপ দেখেই বাসর রাতে মূর্ছা গেল তার সদ্য বিবাহিতা নববধূ। যখন তাসফিক তোয়ালে মেলেতে রুমে ঢুকল, আবার তনু তখন এলোমেলো ভাবনাতে আশকারা দিচ্ছিল। তাসফিক গলা উঁচিয়ে বলে, এভাবে এসব পরে সারা রাত কাটাবে নাকি? নাকি আমি চেঞ্জ করিয়ে দেওয়ার অপেক্ষায় ছিল? আসো, আমার কিন্তু কোনো সমস্যা নেই। শেষ কথাটা তাসফিক চোখ টিপে বলে। বলার কারণে দুষ্ট হাসির হাত জানি। অনু ভেতরে ভেতরে লজ্জায় মরে গেল। উপর উপর মিছে রাখের ভাব ধরল। গলার স্বর বড় বড় করে বলল, অসভ্য। আপনি না আসার আগে ভাবি চেঞ্জ করতে মানা করেছিল, তাই করিনি। তাসফিক ঠোঁট গোল করে বলল, ও তাহলে ভাবি আমি আসা পর্যন্ত চেঞ্জ করতে মানা করেছিল, তাই তো? অনু হ্যাঁ বোধক মাথা দোলালো। তার মানে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে তো আমারই চেঞ্জ করিয়ে দেওয়ার কথা বোঝাই, তাই না বলো? অনু তৎক্ষণাৎ উঠে এলো খাট থেকে। তাসফিকের সামনাসামনি দাঁড়িয়ে পড়ল। আমি নিজেই করে নিতে পারবো, যাচ্ছি ফ্রেশ হতে। বলে সে লাগেজ থেকে কাপড় বের করা শুরু করলো। তাসফিক অসীম চেয়ে চেয়ে দেখছে তার বইয়ের কর্মকাণ্ড। অনু তাকালো না আর। পোশাক নিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে।
তাসফিক হেসে ফেল, গলা উঁচিয়ে বলল, একেবারে অজু করে এসো। অনুর সারা শব্দ এলো না। তাসফিক নজর ঘোরালো রুমের এদিক ওদিক। তখন তো খালি বউটাকে দেখে গেছে অবলোক, এদিক ওদিক দেখনি। দেখবে বা কি করে? সেজেগুজে অপসরি সেজে বউটা রুমের মাঝে বিছানায় বসে যে তাকে বড্ড আকর্ষণ করছিল। তাসফিক এই ফাঁকে অবলোকন করে সবটা। বিছানার উপর গোলাপের পাপড়ি ছড়াছড়ি, তাছাড়া জারবেরা ফুল দিয়েও সাজানো হয়েছে। সুগন্ধি ক্যান্ডেলও জ্বালানো আছে রুমের আনাচে কানাচে।